আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুনের এসব মামলার রায় ঘোষণা করেন। এর আগে গত রোববার ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর রাজুক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৩ জনের বিরুদ্ধে করা পৃথক ৩ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি নিম্ন আদালতে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, প্লট দুর্নীতির মামলার রায়ে আর কি বলা হলো এবং আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? প্লট দুর্নীতি মামলার রায় হচ্ছেন বিচারক আবদুল্লাহ মামুন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মামুন কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি যে আরও ২টি মামলা আছে সেখানেও ৭ বছর, অর্থাৎ মোট তার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। এবং বিচারক বলেছেন যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুদক যেসব তথ্যপত্র দিয়েছেন সেখানে তারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে তিনি আসলে ক্ষমতার অপব্যবহার করে এই প্লটগুলো নিয়েছেন, এই জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে। এবং বাকি যে আসামিরা রয়েছে তাদের কী ধরনের সাজা দেওয়া হচ্ছে সেটি যেহেতু এখনও পড়ছেন এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এবং দুদকের আইনজীবী বলেছেন, আশা করেছিলেন যখন শুরু হয় বিচার কাজ, তার মানে রায়ের সময় যখন শুরু হয় তার আগে আমাদের সঙ্গে কথা বলেছেন আইনজীবীরা, তারা আশা করেছিলেন যাবজ্জীবন, যেহেতু ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রায় শেষ হওয়ার পরে যখন তারা আসবেন তখন আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তবে এই মামলায় যে একমাত্র যে আসামি যিনি আত্মসমর্পণ করেছিলেন খুরশিদ আলম, রাজুকের সাবেক কর্মকর্তা, তিনি কিন্তু এখানে রায় যখন পড়ছিলেন তখন তিনি উপস্থিত ছিলেন এবং তার যে আইনজীবী রয়েছেন তিনি আশা করছেন যে তাকে হয়তো বা এখান থেকে খালাস দেওয়া হবে। তাদের যে যুক্তিতর্ক তারা উপস্থাপন করেছিলেন যে তারা এই যে খুরশিদ আলম তিনি এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং বাকি যে আসামি যে রয়েছে যেমন শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে সবাই কিন্তু এখন পলাতক রয়েছেন এবং এই মামলা যখন কার্যক্রম পরিচালনা হয় তখন তাদের কোনো আইনজীবী কিন্তু নিয়োগ করা ছিল না এবং তারা তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেটি কিন্তু তারা পাননি। এবং এই যখন বিচার কাজ চলে এই সময়টিতে ৯১ জন সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের এই সাক্ষ্যের উপর ভিত্তি করে এবং যুক্তিতর্কের ভিত্তি করে কিন্তু আজকে এই যে রায় পড়ে শোনানো হচ্ছে এবং বিচারক যে রায় পড়ছেন এবং আমি যে উপরেও গিয়েছিলাম কিছুক্ষণ শুনেছি, বিচারক বলছেন যে যেহেতু তারা এই যোগসাজশ করেই তাদেরকে প্লটটি দেওয়া হয়েছে এবং পূর্বাঞ্চলের যে ১০ কাঠা করে ৩০ কাঠা সেটি আসলে ক্ষমতার অপব্যবহার করে দেওয়া হয়েছিল এবং এর সঙ্গে বাকি যে আসামিরা রয়েছেন অর্থাৎ রাজুক এবং গৃহায়ণ কর্তৃপক্ষের যে কর্মকর্তা রয়েছেন তারাই পরিকল্পিতভাবে তাদেরকে এই প্লটগুলো দিয়ে দেওয়া হয়েছে, সঠিকভাবে আসলে এই প্লটটি দেওয়া হয়নি, এই বিষয়গুলো এখন বিচারক বলছেন। নিম্ন আদালত থেকে জানছিলাম প্লট দুর্নীতির মামলা প্রসঙ্গে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল 10:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নিয়েছেন। নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। একই সাথে ভোটের আগে পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সেই বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয়েছিল গত ২০ অক্টোবর, যেখানে সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা হয়। এই সভায় ভোটের আগে পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব পড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার পরিবার। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আগুন লাগার 2 দিন পরও ভয়াবহ এই দুর্ঘটনার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি বস্তির বাসিন্দারা। খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের চোখে ক্লান্তি, আছে হাজারো অনিশ্চয়তা।
নেই খাবার, নেই নিরাপদ পানি, ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। সব মিলিয়ে বেঁচে থাকার তাগিদে ঘুরে দাঁড়ানোই যেন নতুন এক সংগ্রাম। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে এর সহায়তা যেন হাতে হাতে পৌঁছায়, মূল দাবি এখন এটাই। কড়াইল বস্তির আগুনের সর্বশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, কড়াইল বস্তির অবস্থা কেমন দেখছেন এবং বস্তিবাসীরা কি এখন উন্মুক্ত স্থানে বসবাস করছে? তাদের কর্মসংস্থানের ব্যাপারে কোনো উদ্যোগ দেখছেন কিনা? রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের 2 দিন পরও যে ধ্বংসস্তূপ সেটি সাক্ষ্য দিচ্ছে সেদিনের সেই আগুনের লেলিহান শিকার ভয়াবহতা। এবং অগ্নিকাণ্ডের পরে আমরা যেটি দেখতে পাচ্ছি, যারা বস্তিবাসী ছিলেন প্রায় 1,500 অধিক এখানে ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু এখন মানবেতর জীবনযাপন করছেন। তাদের যে শেষ আশ্রয়স্থল, দিন শেষে তারা যেখানে ঘুমাতেন, যে ঘরে তারা বাস করতেন, সেটি এখন একদম ধ্বংসস্তূপ বলা যেতে পারে। কেননা আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঘরের যে টিনের শেড ছিল, সেই টিনের শেডগুলো পুড়ে গিয়েছে। একই সাথে তাদের ঘরে যে সব ধরনের আসবাবপত্র ছিল তাও কিন্তু তারা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশিরভাগ ঘরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তাদের যে সকল তৈজসপত্র ছিল, আসবাবপত্র ছিল, সবকিছুই পুড়ে গিয়েছে। শুধুমাত্র তারা এক কাপড়ে বেরিয়ে নিজের জীবনকে রক্ষা করতে পেরেছেন। এবং এখনও কিন্তু বেশিরভাগ যে ঘরগুলো রয়েছে, বিশেষ করে যে ইটের তৈরি ঘর, সেগুলোর ছাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা রাতে কিন্তু সেই খোলা আকাশের নিচে পাটি বিছিয়ে কেউ কেউ যে কাগজ রয়েছে সেই কাগজ মাথার উপর দিয়ে কিন্তু তারা এখানে আশ্রয় নিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের ব্যানারে এখানে তাদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে এখন তাদের যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে একই সাথে যেমন পোশাকের দরকার রয়েছে, তেমনি করে যে খাবার যেটি এখন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি এখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে এবং বিশুদ্ধ খাবার পানি খুবই প্রয়োজন। এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব সরকার থেকে শুরু করে তাদের যে সহায়তা, সেটি যেন যথাযথ সহায়তা যারা ক্ষতিগ্রস্ত তারা যাতে পান, একই ব্যক্তি যাতে বারবার না পান, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের হাতে যেন ওই সহায়তা না পৌঁছায়। তারা এমনটি আহ্বান করছেন। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখানে যে সকল শিশুরা রয়েছেন, বয়স্কদের পাশাপাশি শিশুরাও কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। তাদের যে শিশু খাদ্য থেকে শুরু করে তাদের যে পোশাক আশাক এবং দরকার যে সকল দৈনন্দিন জিনিসপত্র, সেগুলো কিন্তু তারা আহ্বান করছেন। এবং আমরা দেখতে পেয়েছি, একটু ক্যামেরার মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি, আজকে সকালের পর থেকেই কিন্তু যার যার যে বসত বাড়িটি রয়েছে তারা কিন্তু তাদের বাড়িতে আসছেন এবং তাদের যে পুড়ে যাওয়া যে সকল জিনিসপত্র সেগুলো তারা সংগ্রহ করছেন। একই সাথে আবার নতুন করে তাদের নতুন স্বপ্ন, নতুন যে জীবন গড়ার যে সংগ্রাম, সেটিতে কিন্তু তারা মনোনিবেশ করছেন। তারা চেষ্টা করছেন আপাতত কোনো মতে থাকার জন্য। আমরা দেখতে পেয়েছি কেউ কেউ রুটি কলা খাচ্ছেন, আবার কেউ কেউ যে সরবরাহকৃত যে খিচুড়ি বা খাবার রয়েছে সেগুলো খেয়ে কিন্তু তাদের ক্ষুধা নিবারণ করছেন। তবে এই মুহূর্তে তাদের যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে তাদের যত দ্রুত সম্ভব যে পুনর্বাসন প্রক্রিয়া সেটির কথা। এবং সবশেষ আপনাকে জানিয়ে রাখি, তারা যেমনটি বলছেন প্রতি বছরই কিন্তু এই কড়াইল বস্তি এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনার শিকার হন। কেন বারবার এই দুর্ঘটনার শিকার হন তারা, তাদের আর কত এই বারবার ক্ষতিগ্রস্ত হতে হবে সেটি যেন আর না হয়, সে কারণে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করার তারা তাগিদ দিচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কড়াইল বস্তির অগ্নিকাণ্ড পরবর্তী সবশেষ অবস্থা। দর্শক, আমরা জানছিলাম কড়াইল বস্তির খবর। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। প্ল্যাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মানোন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে উপস্থিত যাত্রী, কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি বলেন, রেলওয়ে বিভাগ কাম্য জনবলের 3 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করছে এবং 2016 সালের পর থেকে ভাড়াও বাড়ানো হয়নি, যে কারণে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান বিঘ্ন হচ্ছে। তবে পরিদর্শন শেষে যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতা মিলিয়ে দেখে যেটি সবার জন্য ভালো হয় সেই ব্যবস্থায় গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে বিশেষ সহকারীর সাথে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025। 3 দিনব্যাপী এই এক্সপোতে অংশ নেবে বিশ্বের নানা দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠান। রাজধানীর ইপিবির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ জানান, 1 থেকে 3 ডিসেম্বর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে মেলাটি। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য সহ রপ্তানির 8টি প্রধান খাতের 116 প্রতিষ্ঠানের মোট 107টি স্টল থাকবে এই আয়োজনে। চীন, জাপান, ইউএই, ইউএসএ সহ বহু দেশের প্রতিনিধিরা অংশ নেবেন মেলায়। এক্সপোতে থাকছে 10টি বিশেষ সেমিনার, অনলাইন ও অফলাইন B2B মিটিং, নেটওয়ার্কিং জোন এবং ইনোভেশন শোকেস। আয়োজকরা বলছেন, গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 দেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।